প্রিয় বেগম পর্ব ৬। লেখিকা পুষ্পিতা প্রিমা। বন্দি কুঠুরিতে থাকা সেই সন্ত্রাসকে মুক্তি দিয়েছে ডাকাত দল। তাদের সাথে লোকটা পালিয়েছে। খবরটা শোনার পর মেজাজ আরো বিগড়ে গেল শেহজাদের। তিরিক্ষি মেজাজে বলল, তার মানে এই জানোয়ারের সাথে ডাকাতেরও হাত ছিল? এমন জানলে তো আগেই তার গর্দান নিতাম। জানোয়ারদের আওলাদ। খোদেজা এসে শান্ত গলায় বলে, শেহজাদ, মাথা ঠান্ডা রাখো পুত্র, এখন মাথা গরম করলে চলবে না। শেহজাদ মাকে আশ্বস্ত করে। ওদিকে মতিবানু বিলাপ করেই যাচ্ছে। সেই বিলাপ শুনে শেহজাদের রাগ জ্যামিতিক হারে বর্ধিত হচ্ছে। তুমি থামবে? এক ধমকে মতিবানু থেমে গেল। মুখের উপর শাড়ির আঁচল টেনে নিয়ে এক দৌড়ে সাইরা আর সোহিনীর কাছে গিয়ে বসে। মতি আপা, তোমার সাথেই তো ফুলি আপা ঘুমাই, ও উঠে গেল, তুমি তা টের পাওনি? মোরে মরার ঘুমে ধরছে গো বুবু, মুই টেরও পাইলাম না। ওরে ফুলি, তুই কোথায় গেলি রে? বাপের বংশে তুই একমাত্র আসিলি, তুইও কি মোরে একলা রাইখা চইলা গেলি রে ফুলি? শেহজাদ তার বিলাপ শুনে কটমট চোখে তাকিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। ঠিক তারপর নিস্তেজ নিষ্প্রাণ অপরূপা নির্জীবতা কাটিয়ে চোখ মেলে চারপাশে তাকিয়ে ফুপিয়ে উঠল। সাইরা বলল, আপা, আমরা আছি, তুমি ভয় পেও না। অপরূপা উঠে বসার চেষ্টা করলো। সোহিনী তাকে বসতে সাহায্য করলো। সাইরা তার চুলগুলো নিয়ে কোনো মতে এলোমেলো হাতে বেনুনি পাকিয়ে দিতে থাকলো। খোদেজা এসে তার সামনে বসে বলল, এই মেয়ে, তোমাকে ওরা কি করেছে? সাইরা ডাক দেয়। আম্মা, এসব কেমন প্রশ্ন? অপরূপা ডুকরে ওঠে। তার মাথার খুব যন্ত্রণা হচ্ছে। সাইরা পানি আনে। অপরূপার হাতে দিতে ঢকঢক করে পানি খায়। সোহিনী তাকে হাত নাড়াতে বারণ করে। বাহুতে ছেঁড়া ব্লাউজ ঢেকে দেয় শাড়ির আঁচলে। অপরূপা হাত পা গুটিয়ে জড়সড় হয়ে বসে। সাইরা বলল, আপা, মহলে ডাকাত ঢুকেছিল। অপরূপা অত্যাধিক বিস্ময়ে হা হয়ে তাকায়। সাইরা তাকে সবটা খুলে বলে। অপরূপা তার সাথে যা যা ঘটেছে সবটা বলে গলার পাশে হাত চেপে কেঁদে ওঠে ফুপিয়ে। শেহজাদ সাহেব এসে মাথায় হাত রাখে। কেঁদো না তুমি, খুদা সহায় হয়েছেন, নইলে আরো বড় বিপদ করতে পারতো। ফুলমণির চিন্তায় অপরূপার বিষয়টি চাপা পড়ে থাকে। অপরূপার গায়ে চাদর দিয়ে ঢেকে দিয়ে সাইরা আর সোহিনী তাকে নিয়ে তাদের কক্ষে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। তার মধ্যেই সৈন্যরা ফুলকলির ক্ষতবিক্ষত দেহ নিয়ে মহলে ফিরে আসে। মতিবানু হাই হাই করে কেঁদে ওঠে। তার নিথর দেহের কাছে ছুটে যায়। সাফায়াত বিছানার চাদর এনে টেনে দেয় ফুলবানুকে। তার ফুলের মতো চেহারায় নর দানবদের নোংরামোর ছাপ স্পষ্ট লেগে আছে। বাকিটা স্তব্ধ হয়ে যায়। অপরূপার বক্ষ কেঁপে ওঠে। সেবার গ্রামের বাঁশ বাগানে এমন একটা ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছিল। মতিবানুর আহাজারিতে প্রায় সকলেরই চোখ ভিজে ওঠে। সাফায়াতের পেছনে শেহজাদ দাঁড়িয়ে স্থির চিত্তে চেয়ে থাকে ফুল কলির শায়িত দেহের দিকে। পৌর ডাক্তার এসে তার নাড়ি দেখে উৎফুল্লতার সহিত বলে ওঠে, জান আছে, জান মরেনি। শেহজাদ এগিয়ে আসে। শেহজাদ সাফায়াতকে ডাক দেয়। ও বাঁচবে? হ্যাঁ, তাড়াতাড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুন সাহেব। বাকি কাজের লোকগুলো এসে লম্বা কাঠের পাতলা পাটাতনে করে ফুলকলিকে নিয়ে ছুটে হাসপাতালের উদ্দেশ্যে। পুরো মুখে হাত বুলিয়ে ঘাম মুছে একটা আদেশবাণী ছুটতে হঠাৎ অপরূপার দিকে শেহজাদের চোখ পড়ে। আর থমকে যায় সে। অপরূপা তাকে তাকাতে দেখে গুটিয়ে নেয় সাইরা আর সোহিনীর পেছনে। শাহজাদ চোখ সরিয়ে নেয় অন্যত্রে। সাইরা অপরূপার হাত ধরে অভয় দিয়ে বলে, ভাইজান ইচ্ছে করে তোমাকে আঘাত করেনি আপা। আমার ভাইজান খুব ভালো মানুষ, তুমি ভাইজানের জন্য মনে কোনো কিছু পুষে রেখো না। দেখো, ওই লোকটা ডাকাত দলেরই সদস্য ছিল, যাকে মারা হয়েছিল চাবুক দিয়ে। সে এখন ডাকাতদের সাথে পালিয়েছে। অপরূপা বিস্ময়ে হতবিহত হয়ে দাঁড়িয়ে আছে। তার ভুল ভাঙে। ক্রোধের অনলে জ্বলতে জ্বলতে ভাবে, এমন জানলে সে কোনোদিনও লোকটাকে গলা টিপে আগেই মেরে ফেলতো। জানোয়ার কোথাকার।
ওই লোকটা যার জন্য রোগা লোকটাকে মেরেছি? হ্যাঁ, সেই ডাকাত দলের সদস্য। খোদেজা মাথায় হাত টেকিয়ে বলল, খোদা, কি মুসিবতে চলে এলো আমাদের উপর। এই মেয়ে যেদিন থেকে মহলে ঢুকেছে সেদিন থেকেই শান্তি নেই। এখন আজরাইল ঢুকে পড়েছে আমার মহলে। হে পরমদিগার, তুমি শয়তানদের হাত থেকে রক্ষা করো। অপরূপা কষ্টে সৃষ্টে গিলে ফেলল অসম্পূর্ণ অপবাদ। শাহজাহান সাহেব খোদেজার কথায় ক্ষেপে গিয়ে বললেন, বেগম চুপ করো, মেয়েটা আঘাত পেয়েছে, তুমি দেখতে পাচ্ছ না? খোদেজা দ্বিগুণ ক্ষোভে জ্বলে উঠে বলল, মেয়েটা কেন বললো সে বিবাহিত? সে মিথ্যা পরিচয় দিয়ে কেন মহলে এলো? তাকে জিজ্ঞেস করুন। শাহজাহান সাহেব অপরূপার দিকে অনুবায়ী চোখে তাকিয়ে বলল, তুমি কেন মিথ্যে বললে অপরূপা? আমি তোমাকে কন্যা স্নেহে দেখেছি, তুমি বিপদে পড়বে বলে মহলে নিয়ে এসেছি, সেই তুমি আমায় মিথ্যে বললে? এটা আমি মানতে পারছি না। শেহজাদ পেছনে হাত রেখে অন্যত্র তাকিয়ে মনোযোগ রেখেছে তাদের কথোপকথনে। অপরূপার মুখে কোনো কথা নেই। সাইরা জিজ্ঞাসা করলো, আপা, সত্যি করে সবটা বলো, সবাই কিন্তু তোমায় সন্দেহ করছে। খোদেজা কটমট গলায় বলল, এই মেয়েকে বের করে দিন, ওকে আমার সুবিধার লাগছে না। ও সবাইকে মেরে ফেলবে। ওই লোকটাকে বাঁচাতে চাইছিল সে, এখন সেও ডাকাত দলের একজন। নইলে ওই লোককে মারার কারণে তার জ্বললো কেন? কেন কুতুবকে চাবুক মারলো? মায়ের কথায় যুক্তি আছে দেখে শেহজাদ চুপ করে থাকলো। অপরূপার চুপ করে মাথা নত করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। শারতাজ সাহেব খুব কড়া ধাঁচের মানুষ, তিনি হাঁক ছেড়ে বললেন, এই মেয়ে কথা বলো, কেন তুমি মহলে এসেছো মিথ্যে বলে? কি উদ্দেশ্য তোমার? তুমি ডাকাত দলের কেউ? সত্যি কথা বলো, সবটা শুনে তোমাকে আর ছাড় দেওয়া হবে না। অপরূপা তেজপূর্ণ চোখে চেয়ে রইল। শারতাজ সাহেব ভীষণ বিস্ময়ে ফেটে পড়ে চেঁচিয়ে বললেন, এই মেয়ে এখনো চুপ করে আছে। শেহজাদ, এই মেয়ে নিশ্চয়ই কোনো মতলব নিয়ে এখানে এসেছে। তুমি ওকে এক্ষুনি বন্দি করার আদেশ দাও। শেহজাদ এক নজর অপরূপার দিকে তাকালো। অপরূপা তার আখিতে আখি মেলাতেই শেহজাদ এগিয়ে আসে, প্রশ্ন করে। অপরূপা সাইরার পেছনে গিয়ে দাঁড়ায়, ফোপাতে থাকে অনবরত। শেহজাদ মেজাজ ঠিক রেখে মনস্থির করে বলে, সত্যি কথা বলো রূপা, আমরা সৈন্যদের সাথে আজই তার গ্রামে যাচ্ছি। তার সম্পর্কে সবটা জেনে আসবো, তারপর সিদ্ধান্ত নেব তার পরিণতি কি হবে। ততক্ষণ তাকে নজরে নজরে রাখবে। অপরূপার চোখে জল নামে। এতক্ষণ পর যেন ঘন কালো মেঘ ফুঁড়ে বর্ষণ। মহলের সবাই যখন নিদ্রামগ্ন, মাঝরাত্রিতে সে ঘুম ভেঙে ওঠে। মোমবাতি হাতে হাঁটতে হাঁটতে ছাদের লোহার দরজাটা খোলা রেখে ঘুমিয়ে পড়েছিল। এমনিই খুলেছিল। ডাকাত আসবে কে জানতো, সে তো রোজ হাঁটে এভাবে। শেহজাদ বেরিয়ে পড়ে সাফায়াতের সাথে। সে বেরুতেই শারতাজ সাহেব ওনার লোক বল দ্বারা অপরূপাকে অন্ধকার কামরায় বন্দী করে। সাইরা আর সোহিনীর খারাপ লাগে, তারা আর্জি জানায়, আপা অসুস্থ, ভাইজান আসা অব্দি তাকে মুক্তি দিন। শারতাজ সাহেব কথা শুনলেন না, এমনকি এও বললেন, মেয়েটাকে নিয়ে একটা কথাও যদি কেউ বলে তার পরিণতি খুব খারাপ হবে। বাড়ির অন্য কাজের মেয়েরা কুমু আর টুনু অন্ধকার কামরার আশেপাশে ঘুরঘুর করে অপরূপাকে ভরসা দেয়। এই মেয়ে, কেঁদো না, আমরা আছি বাইরে। অপরূপা তার সবল হাতে দরজায় ধাক্কা দিতে দিতে বলে, খোদার কসম, আমি কখনো স্বেচ্ছায় কারোর ক্ষতি করিনি, আমাকে মুক্তি দিন। কাঁদতে কাঁদতে অবশ হয়ে আসে তার শরীর, শক্তি ফুরিয়ে আসে। মাথা ঝিমঝিম করতে করতে সে বসে পড়ে দরজা ঘেঁষে। শাড়ির আঁচল টেনে গায়ে জড়িয়ে হাত পা গুটিয়ে হাঁটুতে মুখ গুজে কাঁপতে কাঁপতে বলে, দাদিজান, কোথায় তুমি? আমি খুব কষ্টে আছি দাদিজান। দরজার ওপাশে কুমু আর টুনু অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। এই ফুলের মতো মেয়ের গায়ে এমন অপবাদ মানায় না। সাহেব ভাইজান ফিরে এসে তাকে মুক্ত করুক। কয়েক লগ্ন পার হবার পর অপরূপার কান্নার শব্দ আর শুনতে পাওয়া যায় না। সে ক্ষান্ত হয়ে লোয়ার কপাটে মাথা এলিয়ে বসে আছে। অন্ধকার কুঠুরিতে বসে তার চোখের পাতায় ভেসে আসে সোনালী অতীতের স্বর্ণাভ মুহূর্তগুলো। অপরূপার অতীত। পাতা ঝরার দিন শেষে গ্রাম বাংলা সেজেছে নতুন রূপে। গাছে সবুজ কচি কচি পাতার বাহার, কোকিলের মধুর সুর,
পাখির কলকাকলিতে মেতে থাকে তৈমুর বাড়ির আশপাশ। এটি তৎকালীন জমিদার বাড়ি নামে পরিচিত ছিল। তখন সন্ধ্যাবেলা শুভার মেজাজ খারাপ হয়ে গেল অপুর বাড়িতে এসে। অপুর চাচি কুসুমকে শুভার ভালো লাগে না। মহিলা সারাক্ষণ পেঁচার মতো মুখ করে থাকে। অপু এবার সে শুভার সাথে পালা দেখতে যাবে। আজ পালার দিন, কিন্তু অপুর বাড়িতে আসার পর থেকে অপুর কোনো হেলদোল নেই। দাদিজানের কাছে কথাটা কিছুতেই বলতে পারছে না সঙ্গে। দাদিজান আজকাল কড়া হয়েছেন বেশ, অপুকে একা ছাড়তেই চায় না। গ্রামের কয়েকজনের কুদৃষ্টি পড়েছে তার উপর। মা বাবার ছত্রছায়া সন্তানের উপর না থাকলে তাদের জন্য সমাজটা ভয়ঙ্কর হয়ে ওঠে। খুব সাবধানে চলাফেরা করতে হয়। নূরজাহান অপুকে নিয়ে চিন্তায় পড়েছেন। একজন ভালো পাত্রের সন্ধান কিছুতেই মিলছে না। ছেলে দেখতে শুনতে ভালো হবে, স্বভাব ভালো না, কথাবার্তার কোনো ঠিক নেই, তার উপর পড়াশুনো জানা নেই। তৈমুর বাড়ির আশেপাশে একমাত্র অপুই মেট্রিক পরীক্ষা দিয়েছে। মা বাবা ব্যতীত অন্য কোনো খুঁত নেই তার জীবনে। সে সদ্য জন্মলাভকৃত শিশুর ন্যায় নিষ্পাপ চেহারার অধিকারিণী। তার ঘন পাপড়িযুক্ত কালো আঁখি দুটির দিকে তাকালে ঘোর লাগাতে বাধ্য হয়। তার সুললিত কণ্ঠস্বর বসন্ত দুটিকেও হার মানায়। পিতামাতার ছত্রছায়ায় বেড়ে না উঠলেও সে দাদিজানের কাছে নৈতিক শিক্ষা পেয়েছে, কোরআন পাঠ করেছে, পুঁথিগত বিদ্যায় দীক্ষিত হয়েছে। নম্রভদ্র ও মিষ্টিভাষী হওয়ার কারণে পাড়াপড়শিরা তাকে স্নেহ করে। কুসুমের তীব্র অপেক্ষা তাচ্ছিল্য তাকে বিন্দুমাত্র টলাতে পারেনি। তার সুশ্রী বদনে বিন্দুমাত্র বেদনার ছাপ ফেলতে পারেনি। দাদিজান অপার প্রস্তাব শুনে রুক্ষ মেজাজে ধমক দিল। যাত্রায় মেলা মানুষ আসে, যাইতে পারবি না, তোরে যাইতে দিতাম না অপু। মুরগির খাঁচা থেকে মুরগি বের করতেই মুরগিটা চেঁচাতে থাকে। অপরূপা কানে আঙুল দিয়ে দাদির পিছু পিছু ঘুরঘুর করে। মানুষ আসুক দাদিজান, আমরা খুব তাড়াতাড়ি চলে আসব। আমি আর শুভ যাবো আর আসবো। নূরজাহান কড়া চোখে তাকায়। বারণ করেছি মানে যাবি না অপু। সন্ধেবেলায় থুবড়ি মাইয়াদের ঘর থেকে বাইর হন বালানা। শুভার মুখটা ছোট হয়ে আসে। সে সনাতন ধর্মের মেয়ে। সে বেরোনোর সময় মাও প্যান প্যান করেছিল, কিন্তু বাবা তাকে অনুমতি দিয়েছে। তাই সে সেজেগুজে হাজির হয়েছে অপুর বাড়িতে। কিন্তু অপুর দাদিজান বেঁকে বসছে। মাগরিবের আজান পড়তেই পুকুরে গিয়ে অজু করে নামাজ পড়ে নিল অপরূপা। সন্ধ্যায় দাদিকে সে হাদিস পড়ে শোনায়। আজ মনোযোগ অন্যদিকে ঘুরে গিয়েছে। শোভা তখনও যায়নি। অপু না গেলে সেও যেতে পারবে না। একা একা পালা দেখে মজা নেই। এখন মেয়েদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে ওখানে। কত গ্রাম থেকে লোক আসবে, কত শিল্পীদের সেখানে থেকে দেখা যাবে। অপরূপা নামাজ শেষ করে এসে শোভার পাশে বসলো, বলল, দাদি যেতে দেবে না। এখনো সময় আছে, তোর দাদিকে কি আমি কিছু বলবো? অপরূপা বারণ করে দেয়। এই না, দাদিজান বকাঝকা করবে। দাদিজান তখন দই দিয়ে মুড়ি মাখা নিয়ে ঘরে এলেন। শোভা আর অপুকে দিয়ে বললেন, এগুলো খেয়ে নে, শুভ খেয়ে তোর বাড়ি যা। থুবড়ি মাইয়াদের বেশিক্ষণ বাড়ির বাইরে থাকন বালানা। দাদি, একবার ওপরে যাইতে দাও, আর কখনো এমন আবদার করতাম না, মা কালীর দিব্যি। মায়া মায়া মুখ করে বলল শোভা। অপা বলল, থাক শুভ, তুই বাড়ি যা, আর যাব না। অপরূপা অভিমানী মুখ করে ঘরের কাপড় চোপড় গোছাতে থাকলো। এই শুভ যা, রাত হয়ে যাবে। পূর্ণিমার রাত, আজ নতুন চাঁদ উঠেছে, ভয় নেই। নূরজাহান বাইরে তাকালো। ঠিকই তো, আজ পূর্ণিমার রাত। শোভা চৌকি থেকে নেমে বলল, আচ্ছা তাইলে যাই দাদিজান। দাদিজান শান্ত কণ্ঠে বলল, ওই রহিমারে বলি তোরা যাইতেছস, ও তো করে দেখে দেখে রাখবো। অপরূপা বলল, আমি যাব না। দাদিজান উল্টো সুরে বলল, আমি রহিমারে বলি। দাদিজান বেরিয়ে যেতেই শোভা চৌকি থেকে লাফ দিয়ে নামলো, কোমর দুলিয়ে বলল, কাম হয়ে গেছে রে অপু, দাদিজানকে ভালোই ডোজ দিছিস, চল চুল বেঁধে দিই। অপরূপার চুলে বিনুনি পাকিয়ে দিতে দিতে শোভা আর অপরূপা খিলখিল সুরে হেসে উঠল আনন্দে। বাইরে তারা ভরা আকাশের মধ্যিখানে মস্ত বড় চাঁদ দেখে অপার মন আনন্দে নেচে ওঠে। শোভার সাথে যাত্রাপালা দেখতে বেরিয়ে পড়ল সে। এই শোনো না, শালো এডিটিং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।
আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন।